স্যার? আচ্ছা হ্যাঁ না আচ্ছা কেন তোমার একটু উঠার ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে চলে আসবে এখানে, তাহলে উঠে যাবো। ঠিক আছে, ওকে। তো দেখো, আমরা গতিবিদ্যার যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষাটার সলভ আজকের ক্লাসে দিব। তো এখানে কয়েকটা সৃজনশীল প্রশ্ন ছিল এবং পাশাপাশি অনেকগুলো এমসিকিউ কোশ্চেন ছিল। 2টা সৃজনশীল কোশ্চেন ছিল, কিন্তু সেটা এমসিকিউ ফরম্যাটে। তো আমরা সেইগুলোর অ্যান্সারই একে একে দিব। তো প্রথম যে এমসিকিউ কোশ্চেনটা ছিল সেটা বলা ছিল যে কোন জোড়া নিক্ষেপণ কোণের জন্য, কোন জোড়া নিক্ষেপণ কোণের জন্য পাল্লা একই। কোন পাল্লা এটা? পাল্লা একই। কোন পাল্লার কথা বলা আছে? অনুভূমিক পাল্লা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাসের একটা ম্যাথ। এখানে আমাদের কয়েকটা মনে করো অপশন দেওয়া ছিল, এই অপশনে দুইটা করে কোণ দেওয়া ছিল, মানে কোণের জোড়া দেওয়া ছিল। তো প্রথমটা এরকম ছিল যে 10 ডিগ্রি 80 ডিগ্রি, পরেরটা ছিল 30 ডিগ্রি 40 ডিগ্রি, তারপরে একটা ছিল এরকম যে 45 ডিগ্রি 90 ডিগ্রি, আর একটা ছিল হচ্ছে 20 ডিগ্রি এবং হচ্ছে 50 ডিগ্রি, এরকম ছিল। তো এখন বের করতে হবে এই যে কোন জোড়া নিক্ষেপণ কোণের জন্য কোনো একটা প্রাসের নিক্ষেপের ক্ষেত্রে পাল্লাটা সমান থাকবে। তাহলে অনুভূমিক পাল্লার সূত্রটা আমরা কি জানি একটা প্রাসের ক্ষেত্রে? R = u² sin 2 θ নট। এই θ নট এটাই হচ্ছে নিক্ষেপণ কোণ, এইটা ডিভাইডেড বাই হচ্ছে g। তাহলে একটা প্রাসকে অনুভূমিকের সাথে আমি θ নট কোণে নিক্ষেপ করলাম, এই যে আদি নিক্ষেপ কোণ, এটা বোঝানোর জন্য আমরা θ নট দিয়ে লিখি। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে অনুভূমিক পাল্লা, এই যে এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এখন 45 ডিগ্রির জন্য অনুভূমিক পাল্লার মানটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এবং 45 ডিগ্রি তুমি বেশি কোণে নিক্ষেপ করো বা 45 ডিগ্রির কম কোণে নিক্ষেপ করো, অনুভূমিক পাল্লার মানটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে দেখো তো এরকম হওয়া উচিত না যে 45 ডিগ্রির কম একটা কোণের জন্য পাল্লা যা হবে 45 ডিগ্রির বেশি একটা কোণের জন্য পাল্লাটা একই সমান হবে, এরকম হওয়া উচিত না। এবং আমরা সেই জিনিসগুলো কিন্তু একাডেমি লেকচারে ডিটেলস দেখছি, এবং এইখান থেকে এই যে একজোড়া নিক্ষেপণ কোণের জন্য যে পাল্লা সমান থাকে, তো সেটা আমরা ম্যাথমেটিক্যালি ডেরিভেশনের মাধ্যমে কিন্তু প্রমাণ করে বেরও করছিলাম যে একটা কোণ যদি আলফা হয় তাহলে আর একটা কোণ হয় হচ্ছে 90 মাইনাস আলফা। এটা আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করছিলাম। তোমরা একটু একাডেমির যে খাতাটা আছে সেটা যদি একটু উল্টায় দেখো তাহলে এরকম একটা প্রমাণ কিন্তু পাবা। তাহলে একটা কোণ আলফা আর একটা কোণ কত হবে? তার মানে দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। একটা কোণ যদি 30 হয় তাহলে আরেকটা কোণ কত হবে? 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিবে, তার মানে 60 ডিগ্রি। মানে দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি। এখানে দেখো তো সেরকম অ্যান্সার কোনটা আছে? 30 40 যোগ করলে 90 হবে না, 45 90 90 হবে না, 20 50 90 হবে না। কোনটার ক্ষেত্রে 90 হবে? প্রথমটার ক্ষেত্রে। এইটা হচ্ছে অ্যান্সার। তো এর একটা আমরা শুদ্ধি পরীক্ষা দেখতে পারি। কিভাবে আমরা ডেরিভেশনের মাধ্যমে অ্যান্সারটা বের করবো সেটা তো তোমাদের খাতায় আছে। আমরা একটা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা যাচাই করতে পারি। ধরো অনুভূমিক পাল্লা r1 এটা ইকুয়াল টু হচ্ছে u² sin² 2 θ নট। এই θ নটের জায়গায় মনে করো আমি নিক্ষেপ কোণ θ নট ইকুয়াল টু বললাম আলফা। তাহলে এই আলফা, এই যে θ নট, এর জায়গায় আমি লিখে দেবো এই যে আলফা ডিভাইডেড বাই হচ্ছে g। এবার মনে করো আলফা না, নিক্ষেপ কোণ θ নট এইটা হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে আলফা এবং 90 মাইনাস আলফা যোগ করলে কত? 90। তাহলে এর জন্য অনুভূমিক পাল্লা R2 এটা ইকুয়াল টু u² sin² এখানে এই যে θ নট, এখানে আমি নিক্ষেপ কোণের মানটা বসাবো, সেটা এবার কত? 90 মাইনাস আলফা। তাহলে 290 মাইনাস আলফা ডিভাইডেড বাই জি। তাহলে 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 2 আলফা। একবারে লিখি আমরা একটু, 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। দেখো 180 মাইনাস সামথিং এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এই ক্ষেত্রে সাইন এবং কোসেক হচ্ছে প্লাস, বাদ বাকি সবাই মাইনাস। এটা কি? সাইন, তাহলে এটা হচ্ছে প্লাস। এবার এইখানে কি আছে দেখো, এখানে সরি আমি একটু সূত্রটা ভুল লিখছি, সাইন স্কোয়ার হবে না। এই ক্ষেত্রে ঠিক লিখছিলাম, এই ক্ষেত্রে আবার স্কোয়ার লিখে ফেলছি, এখানে স্কোয়ার হবে না। তাহলে এখানে এই যে সাইন 180 মাইনাস 2 θ, তাহলে সাইন 180 ডিগ্রি এই কোয়াড্রেন্টে সেটা হচ্ছে প্লাস। 180 ডিগ্রি 90 ডিগ্রির কেমন গুণিতক? জোড় গুণিতক 180। তাহলে সেই ক্ষেত্রে এই সাইন কি চেঞ্জ হয়ে কজ হবে? তাহলে সাইন সাইনই থাকবে। তাহলে এখানে পাওয়া যাবে u² sin 2 আলফা ডিভাইডেড বাই জি। দেখো তো এইটা যা এইটা তাই কিনা? তাহলে এখানে এইটা কত ছিল? r1, তাহলে একই জিনিস, তাহলে এটাও কত হবে? r1। তাহলে r1 এবং r2 অর্থাৎ অনুভূমিক পাল্লা সমান, কিন্তু নিক্ষেপ কোণ তো আলাদা ছিল। একটা কি ছিল? আলফা, আর একটা কি ছিল? 90 মাইনাস আলফা। এই যে শুদ্ধি পরীক্ষা করে দেখাইলাম। তাহলে দুইটা কোণের যোগফল কত হইতে হবে পাল্লা সমান থাকার জন্য? 90 ডিগ্রি হইতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে প্রথমটা। এরপরে আমাদের এরকম একটা গ্রাফের কোশ্চেন ছিল, বলা ছিল নিচের কোণটি সমতরণ। নিচের কোণটি সমতরণ, চারটা গ্রাফ ছিল এখানে। তো প্রথমটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, যেখানে এরকম আছে
তারপরেরটাও সরণ বনাম সময়ের গ্রাফ, সবগুলোই হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ। এখানে এরকম আছে, তৃতীয়টা এরকম মূলবিন্দুগামী একটা সরল রেখা, এবং চতুর্থটা হচ্ছে এরকম এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। প্রশ্ন কি করছে, কোনটি সমতরণের গ্রাফ। তো সমতরণের ক্ষেত্রে তিনটা গ্রাফ, সরণ বনাম সময়, বেগ বনাম সময় এবং ত্বরণ বনাম সময়, সমতরণের তিনটা গ্রাফ। ঠিক আছে, তো এখানে যে চারটা অপশন আছে সবগুলাই কিন্তু সরণ বনাম সময়। তাহলে সরণ বনাম সময়ের ক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা বা সঠিক গ্রাফ কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু এক এক করে যাচাই করি, দেখি তো কোনটা কিসের গ্রাফ। লাস্ট দিক থেকে এটা কিসের গ্রাফ বলো তো, লাস্টেরটা? এটা হচ্ছে স্থির অবস্থা। অনেকে ভাবে এটা হচ্ছে সমবেগ, না সমবেগ না, স্থির অবস্থা। এটা দেখো, এই যে টি এর মান মনে করো 5 সেকেন্ড, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, টি এর মান হচ্ছে 15 সেকেন্ড, যাই বলো না কেন সরণের মান একই। 5 সেকেন্ডে সরণের মান এইটা, ধরো এটা হচ্ছে 10 মিটার, 10 সেকেন্ডে সরণের মান এইটা 10 মিটার, 15 সেকেন্ডে সরণের মান এইটা 10 মিটার। তার মানে গাড়ি দৌড়াচ্ছে না, গাড়ি থেমে আছে। তাহলে এইটা হচ্ছে স্থির অবস্থা, এটা একটু লিখে রাখি, এটা হচ্ছে স্থির অবস্থার গ্রাফ। তারপরে আছে এস বনাম টি এর মূল বিন্দুগামী একটা সরল রেখা। তো মূল বিন্দুগামী সরল রেখা সরণ বনাম সময়ের ক্ষেত্রে কেমন হয়, সমবেগ। দেখো এস ইকুয়াল টু ভিটি, ইকুয়েশনই বলে দেবে গ্রাফ কেমন হবে। তো তোমরা ওয়াই অক্ষে কোনটা নিচ্ছ, সরণ, এই যে ওয়াই অক্ষে আমরা সরণ নিচ্ছি, এস নিচ্ছি, এবং এক্স অক্ষে আমরা কোনটা নিচ্ছি, টাইম টি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, দেখো এই যে এমটা হচ্ছে ঢাল সমবেগের ক্ষেত্রে, মূল বিন্দুগামী একটা সরল রেখা। তাহলে এইটা হচ্ছে সমবেগ, এইটা হচ্ছে সমবেগ। তাহলে এখন হচ্ছে অ্যান্সার হচ্ছে 50-50, মানে এই দুইটা অপশন বাদ। ওই যে কোন বানেগা করোড়পতি, দেখো না যে 50-50, এই দুইটা বাদ। তাহলে এবার থাকলো এই দুইটা, এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা এবার আমাদের খুঁজে বের করতে হবে। আমরা একটু সমতরণের ইকুয়েশন দেখি তো, সরণ বনাম সময়ের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হয়। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এইটা মনে করো আদিবেগটা 0, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে হাফ এ টি স্কোয়ার, হাফ এটা তো কনস্ট্যান্ট, তাহলে এস ইকুয়াল টু টি স্কোয়ার, একটা কনস্ট্যান্ট, এস ইকুয়াল টু টি স্কোয়ার। টি এর পাওয়ার কত 2 আর এস এর পাওয়ার কত 1, তাহলে একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1, কেমন গ্রাফ হবে, পরাবৃত্তের গ্রাফ হবে। ঠিক আছে, প্যারাবোলা। তো প্যারাবোলা এটাও তো হয় এটাও হয়। এখন তুমি বলবা ভাই প্যারাবোলার তো অর্ধেক আছে, বাকি অর্ধেক কই? বাকি অর্ধেক আছে এই পাশে, এই যে বাকি অর্ধেক, এই পাশে এই যে নিচের দিকে বাকি অর্ধেক। তা আমি কেন বলো তো এখানে এই বাকি অর্ধেকটা লিখি নাই, বা বাকি অর্ধেকটা আমি কেন আঁকি নাই বলো তো? আমি যদি এদিকে আঁকি তাহলে টিটা হবে ঋণাত্মক, সময় ঋণাত্মক হতে পারে, তো এই কারণে এই পোর্শনটা গ্রাফিক আঁকা হয় না, টাইম ঋণাত্মক, ওই পোর্শনটা আর আঁকা হয় না। তাহলে এই যে বাদ বাকি এই পোর্শনটা থাকবে, অর্থাৎ টি থাকবে ধনাত্মক, এক্স অক্ষ বরাবর যে মানটা আমি নিচ্ছি সেটা থাকবে ধনাত্মক। এইবার বলো এই যে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, দুইটাই তো পরাবৃত্তের গ্রাফ, এই দুইটার মধ্যে এই ইকুয়েশন কোনটা প্রকাশ পাচ্ছে? আমরা পরাবৃত্তের দুইটা ইকুয়েশন পাই, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার যদি 2 হয়, ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার যদি 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম, এই যে নিচেরটা। আর এক্স এর পাওয়ার হচ্ছে 1 এবং ওয়াই এর পাওয়ার যদি 2 হয়, সেই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম, এটা। এবার তুমি বলো এই ক্ষেত্রে কোনটা হবে, কোনটা হবে? এখানে এইটা হচ্ছে এটার গ্রাফ, এক্স এর পাওয়ার 2 আর ওয়াই এর পাওয়ার 1, তো আমি ওয়াই অক্ষে কি নিচ্ছি, সরণ, তাহলে এস এর পাওয়ার হবে 1 এবং এক্স অক্ষে আমি কি নিচ্ছি, সময়, তাহলে সময়ের পাওয়ার হবে 2, কোনটা? এটা না? তাহলে গ্রাফটা কেমন হবে, এরকম। তাহলে এর এই পোর্শনটুকু বাদ, এই যে এই পোর্শনটুকু বাদ, তাহলে এতটুকু পোর্শন থাকবে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছো? বা তুমি দেখো তো অ্যাপে যদি আমি এই ইকুয়েশনটা বসাই, ওয়াই ইকুয়াল টু, এই যে ডেসমস অ্যাপ, এই যে ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, বা সাপোজ এস ইকুয়াল টু টি স্কোয়ার, এটা যদি আমি বসাই, বা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা যদি আমি বসাই, তো দেখো গ্রাফটা এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তার এই পোর্শনটুকু বাদ দিলে এইটুকু থাকতেছে। বুঝতে পারছো? তাহলে গ্রাফ কেমন হবে। এরপরে আরও একটা গ্রাফের ম্যাথ ছিল, এটা বলতে পারো 3 নম্বর। এখানে বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, এটা বেগ, ওয়াই অক্ষে বেগ এবং এক্স অক্ষে সময়, এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি। এই ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে এই ক্ষেত্রে 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এ ও বি গাড়ির ত্বরণের অনুপাত কত? গাড়ির ত্বরণের অনুপাত কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তুমি প্রথমে বলো তো এ গাড়িটা এবং বি গাড়িটা কিভাবে চলছে, গতিটা কেমন? সমতরণ। কিভাবে বুঝলাম? এই যে মূল বিন্দুগামী সরল রেখা হয়েছে, কিসের ক্ষেত্রে? গ্রাফটা কেমন? বেগ বনাম সময়ের। তাহলে বেগ বনাম সময়ের ক্ষেত্রে এই যে দেখো ইকুয়েশন দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এর মানটা 0। কিভাবে বুঝলা এখানে ইউ এর মান 0? দেখো টি ইকুয়াল টু 0 সময়ে কোনো বেগ নাই, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু। তাহলে টি ইকুয়াল টু 0 সময় বেগের মান দুই ক্ষেত্রে কত? 0, তাহলে ইউ এর মানটা 0। তাহলে ভি ইকুয়াল টু এটি, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, কেমন রেখা হবে?
মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে এম কি ঢাল না? এই ঢালটাই ত্বরণ না? দেখো তো, এই ঢালটাই ত্বরণ না? তাহলে এই ক্ষেত্রে ত্বরণের অনুপাত বের করতে হবে। তার মানে এই যে দুইটা সরল রেখা এ গাড়ির জন্য এবং বি গাড়ির জন্য, এই যে দুইটা সরল রেখা দেওয়া আছে বেগ বনাম সময়ের গ্রাফে, এই সরল রেখার ঢালের অনুপাত বের করলেই ত্বরণের অনুপাত বের হয়ে যাবে। তাহলে আমি কি এভাবে লিখতে পারি যে এ গাড়ির ত্বরণ ইস টু বি গাড়ির ত্বরণ, বি গাড়ির ত্বরণ এটা সমান সমান ঢাল। তো এই রেখার ঢাল কত, কিভাবে বের করবা? কোণ কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইস টু বি গাড়ির ঢাল কত? ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 আর ট্যান 60 ডিগ্রি মানে √3। তাহলে অনুপাত হচ্ছে এইটা, কিন্তু অপশনে এটা ছিল না, অপশনে ছিল 1:3, 3:1 এরকম ছিল। তো √3 দিয়ে গুণ করো না, উভয় পাশে √3 দিয়ে গুণ করো। √3 দিয়ে গুণ করলে এখানে কত? 1, আর √3 দিয়ে গুণ করলে এখানে কত? √3 × √3 দ্যাট ইজ 3। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। আমি বুঝতে পারছি? ওকে, এবারে ম্যাথটা আমাদের বলতেছে নিচের কোন গ্রাফটি অবাস্তব, মানে নিচের কোন গ্রাফটি হতেই পারে না। 4টা গ্রাফ এখানে আঁকা আছে। তো এই গ্রাফগুলো হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, যে এরকম একটা সরণ বনাম সময়ের, এরকম একটা সরণ বনাম সময়ের, এরকম একটা, আর সরণ বনাম সময়ের লাস্টটা হচ্ছে এরকম। তো এর মধ্যে কোনটা হতে পারে না? নিচের কোন গ্রাফটি অবাস্তব, সম্ভবই না? বলো তো একটু ভাবনা চিন্তা করে। লাস্টেরটা হইতে পারে না, ঠিক আছে। এখন যদি জিজ্ঞেস করি কেন হইতে পারে না, কারণটা কি? দেখো এই যে ম্যাথটা, এটা হচ্ছে আমি যখন উদ্ভাসে ক্লাস নিতাম, হ্যাঁ এই কয়েক বছর আগে আর কি। তো তখন ঢাকাতে একটা ব্যাচে, ভার্সিটি ব্যাচে, তো তখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করছি, বলো এখানে এই গ্রাফগুলোর মধ্যে কোনটা অবাস্তব, কোনটা হতেই পারে না। ওরা অ্যান্সার সঠিক দিছে, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। ওরা সবাই বলছে যে এটা হতে পারে না। এখন আমি জিজ্ঞেস করছি কেন হইতে পারে না, কারণটা কি, কারণটা ব্যাখ্যা করো। তো উত্তর বলছে ভাই উপরের 3টা দেখছি, বইতে কোনো না কোনো সময় দেখছি, কিন্তু নিচেরটা কখনো দেখি নাই, তো এই কারণে তাহলে এইটাই হইতে পারে না। বুঝতে পারছো? একথা বলছে। উত্তর ঠিক আছে, লজিক ঠিক নাই, যে এগুলো দেখছি এটা দেখি নাই তা না। দেখো এইটা হচ্ছে সময়ের সাথে সরণটা বাড়ছে, এই যে সরল রেখা অনুযায়ী লিনিয়ারলি। তো এটা হচ্ছে সমবেগ, আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে সমবেগ, এটা বোঝা যাচ্ছে। এটা কি? সমত্বরণ। হয়তো অসমবেগ মানে কি? সমত্বরণ। এইটা কি? স্থির অবস্থা, স্থির অবস্থা। এই যে সময় যাচ্ছে কিন্তু সরণের কোনো পরিবর্তন নেই, যে সরণ থেমে আছে। আর এখানে কি বলতেছে? সময়টা থেমে আছে, সরণটা বাড়তেছে। এটা হইতে পারে? মানে একটা গাড়ি চলতেছে কিন্তু ঘড়ির কাঁটা নড়তেছে না, মানে ঘড়ি থেমে আছে, সময় থেমে আছে, এটা হইতে পারে? এটা অবাস্তব। তাহলে এরকম গ্রাফ পাওয়া যাবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, এরকম গ্রাফ হইতে পারে না, এটা হচ্ছে অবাস্তব। ঠিক আছে, এবার আমাদের আরেকটা ম্যাথ বলতেছে যে একই উচ্চতা হতে 2 সেকেন্ড সময়ের বিরতিতে, 2 সেকেন্ড সময়ের বিরতিতে এ ও বি দুইটি বস্তু ফেলে দেওয়া হলো। কিছু সময় পর তাদের মধ্যবর্তী দূরত্ব হয় 100 মিটার। জি এর মান ধরো হচ্ছে 10 মিটার/সেকেন্ড²। এটা ধরে তুমি ম্যাথটা করো। এই কিছু সময়টা কত? এই কিছু সময় টি এর মানটা কত, এটা আমাদের বের করতে বলছে। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে 2টা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, একটা বস্তু এ আর একটা বস্তু হচ্ছে বি। একই উচ্চতা থেকে ফেলা হয়েছে মানে কি নিক্ষেপ করা হয়েছে না, জাস্ট ফেলে দেওয়া হয়েছে। আদিবেগ কত 2টা বস্তুর ক্ষেত্রে? 0। এখন 2টাকে একই সাথে ফেলা হয়নি, একই উচ্চতা থেকে ফেলা হয়েছে, বাট একই সাথে না। একটাকে ফেলার 2 সেকেন্ড পরে গিয়ে আর একটাকে ফেলা হয়েছে। ঠিক আছে, তো আমরা সেই অনুযায়ী একটু চিত্র আঁকি। মনে করো এই হচ্ছে সেই ভবনটা, এই উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে। ধরো এইটা হচ্ছে এ বস্তু, এই যে এটা হচ্ছে এই বস্তু, ফেলা হলো। তাহলে ফেলা হলে বস্তুটা নিচের দিকে নামবে না? তো দেখো তোমরা আগে আঁকো না, এই বস্তুটা নিচের দিকে এসে মনে করো এই পয়েন্টে আসলো, এইটা হচ্ছে এই বস্তু, এখানে আসলো। এইবার এইখান থেকে বি বস্তুটাকে ফেলা হলো, এই যে বি বস্তু, এইটাকে আমি ফেললাম। তাহলে এই এ বস্তুটা ফেলার কতক্ষণ পর ফেলছি? 2 সেকেন্ড পর ফেলছি। একে ফেলার
2 সেকেন্ড পর একে ফেলছি, মানে বিকে ফেলছি। এইবার দেখো খেয়াল করো, এবার মনে করো এই এ বস্তুটা আরেকটু নিচের দিকে চলে আসলো, আরেকটু নিচের দিকে মনে করো এই পয়েন্টে আসলো, এটা হচ্ছে এ, তাহলে বি কি আর এখানে আছে? তাহলে বিও তো নিচের দিকে একটু নামবে, তো বি মনে করো তখন এইখানে আছে, বি এর অবস্থান তখন এইখানে। তো বলতেছে কিছু সময় পর এ আর বি এর মধ্যকার এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 100 মিটার। তাহলে এই কিছু সময়টা কত, মানে কতক্ষণ পর, প্রশ্নটা হচ্ছে এইটা যে কতক্ষণ পর তাদের মধ্যকার উলম্ব দূরত্বটা হবে হচ্ছে 100 মিটার। কিভাবে এটা বের করতে পারি? দেখো আমি প্রথমে কাকে ফেলছি, এই চিত্র অনুযায়ী এ কে, তারপরে বি কে। তাহলে এ যদি টি সময়ে এইখানে আসে, এই যে টি সময় আসলো, এ যদি টি সময় এখানে আসে, তাহলে বি কত সময়ে এখানে আসতেছে বলো তো? t-2, 2 সেকেন্ড পরে। তাহলে এর যদি এখানে আসতে সময় লাগে t সেকেন্ড, তাহলে বি এর লাগবে হচ্ছে t-2। একটু সংখ্যা দিয়ে যদি চিন্তা করো, এর মনে করো লাগলো 5 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে বি কে ফেলা হয়েছে, তাহলে বি এর এখানে আসতে সময় লাগবে 5 বিয়োগ 2 অর্থাৎ 3 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে সময়টা কত? t-2। এখন এই 100 মিটার দূরত্বটাকে আমি কি এভাবে লিখতে পারি কিনা দেখো তো। এই যে এর টি সময় অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ এস এ ইকুয়াল, মানে এস এ, সেইটা থেকে এই বি এর অতিক্রান্ত দূরত্ব t-2 সময়, এই যে এই দূরত্বটা, দ্যাট ইজ এস বি। তাহলে এস এ থেকে যদি এস বিটা বাদ দেওয়া হয় তাহলে 100 পাওয়া যায় না? এবার দেখো আমি এখানে লিখতেছি এস এ মাইনাস এস বি, এইটা ইকুয়াল টু হচ্ছে 100। তোমরা কেউ লিখবেন একটু তাকাও, এস এ ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার লিখলাম, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা আদিবেগ কত দিয়ে ফেলছিলাম? 0 দিয়ে, তাহলে ইউ এর মানটা কত? 0, এই পার্টটা 0। এবার মাইনাস এস বি, বি এর অতিক্রান্ত দূরত্ব, তাহলে বি এর ক্ষেত্রেও ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, টি কি আর টি বসবে, t-2। তাহলে ইউ এই যে t-2 প্লাস হচ্ছে হাফ জি t-2 তার স্কোয়ার, এই যে বসাইলাম। এবার বলো এই ক্ষেত্রে আদিবেগটা কত? 0। এটা সমান সমান এদের এই যে বিয়োগফলটা, এটা কত? 100 মিটার। এবার দেখো কেউ লিখবা না হাফ জি টি স্কোয়ার মাইনাস, এটা তো বাদ, মাইনাসে প্লাসে মাইনাস, হাফ জি t-2 হোল স্কোয়ার, তাহলে টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 2 দ্যাট ইজ 40 প্লাস 2 স্কোয়ার দ্যাট ইজ 4, এটা সমান সমান হচ্ছে 100। তাহলে আর একটা লাইন একটু লিখি, হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 2, তাহলে থাকবে 2 জি টি, 4 আর 2 তাহলে থাকবে এখানে মাইনাস 2 জি ইকুয়াল টু হচ্ছে 100। এবার এইটা আর এইটা কেটে যায় না, বাদ। আমাদের টার্গেট কি ছিল? টি বের করা, কত সময়, এই যে কিছু সময়, এইটা বের করা। তাহলে এখান থেকে টি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো তুমি যদি 2g কমন নাও, তাহলে t-1 ইকুয়াল টু হচ্ছে 100। জি এর মান কত ধরতে বলছে? কত ধরতে বলছে? 10। তাহলে 10 ধরো, t-1 ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে এখানে 20, ওপাশে 100, 100 ভাগ 20 মানে 5, তাহলে 5 মাইনাস 1 গিয়ে ওই পাশে গিয়ে যোগ 1, তাহলে এই ক্ষেত্রে টি এর মান আসবে হচ্ছে 6 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রে জি এর মানটা কত ধরতে বলছিল বলো তো? কেন ধরতে বলছিল 10? হিসাবটা যাতে সহজ হয়, আমি এই কারণে বলছিলাম যে জি এর মানটা 10 ধরো। অনেক সময় হয় কি আমাদের, মানে তোমরা যখন আর কি ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন দিবা, ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি, যখন অ্যাডমিশন টেস্ট দিবা ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, কিন্তু এই ম্যাথগুলো আসবে, এইগুলো এমসিকিউ আকারে আসবে। এখন ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে তো জি এর মানটা 9.8 দিয়ে ম্যাথ করাটা তো খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাই কি না? তো তখন আমরা কি কাজ করতে পারি? একটু বুদ্ধি খরচ করতে পারি। জি এর মানটা 9.8 ধরার দরকার নেই, তুমি 0.2 বেশি ধরো। তার মানে কত ধরবা? জাস্ট 0.2 বেশি ধরো, সামান্য। কত ধরবা? 10 ধরে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে দেখবা ওইখানে যে 4টা অপশন আছে, সেই 4টা অপশনে তোমার ক্যালকুলেশন করে যে মানটা তুমি পাবা, যে উত্তরটা তুমি পাবা, ওই 4টা অপশনের মধ্যে কোনটা এর কাছাকাছি, তাহলে সেটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে চালাকি। আর তুমি যদি 9.8 ধরে করতে যাও, অনেক সময় লাগবে, অনেক সময় তুমি ক্যালকুলেশন করতেও পারবে না। তাহলে এই যে একটু বুদ্ধি খরচ করলেই তো হয়ে যায়। ঠিক আছে, তো তোলো এটা। এবারের এমসিকিউটা আমাদের বলতেছে একটি প্রাসের নিক্ষেপ বেগ, একটি প্রাসের নিক্ষেপ বেগ AI প্লাস BJ মিটার পার সেকেন্ড। প্রাসটির সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার অর্ধেক, অনুভূমিক পাল্লার অর্ধেক, তবে A এবং B এর অনুপাত কত? A:B কত? একটা প্রাসের নিক্ষেপ বেগের মান বলে দিছে এবং শর্ত বলে দেওয়া আছে যে সর্বোচ্চ উচ্চতা হবে অনুভূমিক পাল্লার অর্ধেক। তো প্রশ্ন হচ্ছে A:B কত? এই যে নিক্ষেপ বেগের মধ্যে
এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা, বেগের যে কম্পোনেন্ট বা উপাংশটা সেটা হচ্ছে এ, আর ওয়াই অক্ষ বরাবর বেগের যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা হচ্ছে বি বলা আছে। তো আমাদের এখান থেকে বের করতে হবে এ ইস টু বি কত, মনে করো 4টা অপশন এখানে আছে। তো একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে প্রাসটা, এইটা হচ্ছে নিক্ষেপ বেগ, আদি বেগ ইউ, এ আই প্লাস বি জে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। এই নিক্ষেপ কোণটা এটা হচ্ছে থেটা নট, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইটা, আর অনুভূমিক পাল্লা হচ্ছে এইটা। এখন সর্বোচ্চ উচ্চতার অনুভূমিক পাল্লার মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্ক সূচক একটা সূত্র আছে, বলতে পারবা সেই সূত্রটা? করাইছি, একাডেমিতে করাইছি। tan theta naught equal to 4h divided by r। সূত্র ভুলে গেলে তো হবে না। এটা তোমার যদি মানে ইচ্ছা করে যে আমি একটু প্রতিপাদন করব, তাহলে h এর সূত্র এবং r এর সূত্র লিখবা, তারপরে ভাগ দিবা, তো ভাগ দিয়ে এটা আনতে পারবা, বা খাতা উল্টাইলে তুমি এটা পাবা। এখন এইখানে দেখো তো, এখানে দেখো তো বলাই আছে, শর্তে বলাই আছে সর্বোচ্চ উচ্চতা h হচ্ছে অনুভূমিক পাল্লা r এর অর্ধেক, তাহলে অতএব r ইকুয়াল টু কত? 2h। তাহলে এখানে r এর পরিবর্তে আমি লিখতে পারি 2h। তাহলে দেখো একটু তাকাও, tan theta naught এইটা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই r এর পরিবর্তে লিখতে পারি 2h, h কাটাকাটি, তাহলে 4 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2 কত থাকবে? 2। এখানে tan theta ইকুয়াল টু 2। এইবার তাকাও, দেখো আমাদের চাইছিল a এবং b এর অনুপাত, তো a এবং b এর অনুপাতের সাথে বা a এবং b এর সাথে tan theta র সম্পর্কটা কি এখানে? এটাই না নিক্ষেপ কোণ, এই যে আদি বেগটা দেওয়া আছে। তাহলে এখানে তুমি একটা ত্রিভুজ বানাও তো, এই যে ত্রিভুজ বানাও তো, দেখো তো এই কোণটা থেটা নট কিনা। তাহলে আদি বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা তার মান a, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা তার মান কত? b। তাহলে এখানে যদি আমি বলি tan theta naught ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি, দ্যাট ইজ b ডিভাইডেড বাই a। এটাই তো tan theta naught। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? b ডিভাইডেড বাই a। তাহলে অতএব বলো a ইস টু b কত? 1:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? খুবই সহজ একটা ম্যাথ, একটু তোমার মাথা খাটাইতে হবে, তুমি মানে রেডিমেড এমসিকিউ পাবা না তো, একটু বুদ্ধি খরচ করতে হবে। এবারে ম্যাথটা আমাদের বলতেছে সরল রেখায় চলা, সরল রেখায় চলা একটি গাড়ির আদি বেগ 200 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ a ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 2t মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে গাড়িটির t ইকুয়াল টু 10 সেকেন্ডে বেগের মান কত? t ইকুয়াল টু 10 সেকেন্ডে বেগের মান কত? খুবই সুন্দর একটা কোশ্চেন এটা। কিসের সমীকরণ দেওয়া আছে? ত্বরণের সমীকরণ দেওয়া আছে, a ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 2t, ত্বরণের সমীকরণ দেওয়া আছে, আদি বেগ বলা আছে না। 10 সেকেন্ড পর কি বের করতে হবে? শেষ বেগ v বের করতে হবে। তাহলে আমরা দেখো তো সূত্র জানি না, এই তাকাও বোর্ডে তাকাও, লিখবা না আগে v ইকুয়াল টু u প্লাস a t। তাহলে 10 সেকেন্ডে আগে ত্বরণের মানটা বের করো, 10 সেকেন্ডে ত্বরণের মানটা a ইকুয়াল টু যদি হয় 3t স্কোয়ার মাইনাস 2t, তাহলে 10 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 3 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10। এখান থেকে তুমি 10 সেকেন্ডে ত্বরণটা পাবা, সেই ত্বরণের মানটা তুমি এখানে বসাইলা, এটা হচ্ছে ত্বরণের মান। আদি বেগের মান ইউ এর মান তোমার জানা আছে কত? এটা 200। শেষ বেগের মান বের করতে হবে কত সময়? 10 সেকেন্ডে। তাহলে এখানে টি এর মানটা এটা 10 সেকেন্ড বসাই দিবা, বসাই দিয়ে হিসাব নিকাশ করে এখান থেকে বেগের মানটা বের করবা, এটা হচ্ছে বক্স এত মিটার পার সেকেন্ড। এই বুঝতে পারছো? সহজ না? খুবই সহজ না? খুবই সহজ বলেই তো এটা আর হবে না, এটা ভুল। আচ্ছা ভুল কোথায় করছি? এটাই তো ঠিক। এই যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এর মান বসালাম 10 সেকেন্ডে, এ কত সেটা নির্ণয় করলাম, বসাইলাম, ইউ এর মান আদি বেগের মান বসাইলাম, শেষ বেগের মানটা বের করলাম। তাহলে সমস্যাটা কোথায়? হইল না কেন? বলো, হইল না কেন? এর মান বসানো ঠিক হয়নি কেন? সমস্যা কোথায়? হ্যাঁ, এইখানে ত্বরণটা পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল না, ত্বরণটা পরিবর্তনশীল। আমি এই যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রটা খাটাই সমত্বরণের ক্ষেত্রে, আমি অন্য কোনো ক্ষেত্রে এটা খাটাইতে পারবো? s ইকুয়াল টু যেমন vt এটা খাটাই কখন? সমবেগের ক্ষেত্রে। আর এই যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রগুলো কখন খাটাই? সমত্বরণ। সমত্বরণ না হলে একটা সূত্র প্রযোজ্য হবে না। এখন কথা হচ্ছে কি, আমরা বইতে কি শুধুমাত্র সমত্বরণের ম্যাথ করি, অসমত্বরণের ম্যাথ করি না? যেমন এই ম্যাথটাই হচ্ছে অসমত্বরণের ম্যাথ। বুঝবো কিভাবে এটা যে অসমত্বরণ? বুঝবো কিভাবে? তুমি দেখো এই যে সময়ের মান বসাও, এক একটা সময়ে এক একটা ত্বরণ, সময়ের মান হিসাবেই কিন্তু ত্বরণের মানটা পরিবর্তন হচ্ছে। এই যে এখানে ত্বরণ, এটা হচ্ছে সময়ের অপেক্ষক, সময়ের ফাংশন। তাহলে এটা সমত্বরণ না, অসমত্বরণ।
এখন তাহলে অসম ত্বরণের জন্য বেগ কীভাবে বের করব? তাহলে এই ক্ষেত্রে উপায় কি? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। সূত্র খাটাইতে পারতেছি না, তাহলে হাতে আছে দুইটা জিনিস, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ত্বরণ থেকে যাওয়া লাগবে কোথায়? বেগে। তো ত্বরণ থেকে বেগে যাইতে গেলে কি করা লাগে? ইন্টিগ্রেশন। বেগের পরিবর্তনের হার ত্বরণ, তাহলে বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যাবে। তাহলে উল্টা কাজটা, ত্বরণ থেকে যদি বেগে আসে তাই উল্টা কাজটা, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বেগ ভি, এই যে বেগ ভি, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি, মানে টি এর সাপেক্ষে একে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 3t² মাইনাস 2t ডিটি, এই যে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে কত হবে বল সাদিক, বল। 3t², বল কত হবে? আচ্ছা হইলো কিছু একটা, বল। তাহলে 3t³ ডিভাইডেড বাই 3, ভুলে গেছো সব। তাহলে 3 কাটাকাটি, তাহলে t³, ঠিক আছে, মাইনাস 2t, তাহলে 2 বাইরে আসলো, t কে করলে t² ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি, তাহলে এখানে থাকবে t²। তাহলে বেগ v ইকুয়াল টু এইটা। শেষ কি করতে হবে? একটা কনস্ট্যান্ট c বসাইতে হবে। ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট লিখতে হয়, আমরা এই কনস্ট্যান্টের কোনটা বারবার ভুলে যাই। এটার কথা ভুলে গেলে চলবে? অবশ্যই কনস্ট্যান্টটাকে এখানে লিখতে হবে। তাহলে বেগ v ইকুয়াল টু হচ্ছে এইটা। এবার কথা হচ্ছে আমাদের চাইছে 10 সেকেন্ডে বেগ কত, তাহলে t এর মান 10 বসাই দিব, এখান থেকে বেগ পাবো, কিন্তু ঝামেলা করতেছে c। ঠিক আছে, ঝামেলা করতেছে c যদি না বসাইতাম তাহলে c কত হইতো? 0, বসাইনি, তাহলে c কত? 0। কিন্তু কথা হচ্ছে কি c 0 এটা আমি জানলাম কিভাবে? এরকম আন্দাজে তো c 0 বসানো যাবে না, অবশ্যই যাচাই বাছাই করে ক্যালকুলেশনের মাধ্যমে c এর একটা মান বসাইতে হবে। তো এই যে c, এই যে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করে আমরা যে কনস্ট্যান্টটা পাই, এই কনস্ট্যান্টের মানটা বের করতে হয় ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে। ইনিশিয়াল কন্ডিশন কি জিনিস? টাইম t এর মান 0 বসাই দাও, t কে 0 করে দাও, এই t এর মানটা 0 বসাও, এই পার্টটা 0, t এর মানটা 0 বসাও, এই পার্টটা 0, তাহলে এটাও 0, এটাও 0। তাহলে বেগ v ইকুয়াল টু হবে c। তাহলে t ইকুয়াল টু 0 সময়ের যে বেগটা সেটাই হচ্ছে c এর মান। আমার কথা বোঝা গেল? এখন t ইকুয়াল টু 0 মানে কি আদি না? সেই আদিতে বেগের মানটা কত বলে দিছে? 200 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে t ইকুয়াল টু 0 বসাচ্ছি আমি, এই যে t ইকুয়াল টু 0-তে, তাহলে t ইকুয়াল টু 0-তে বেগের মান হচ্ছে v এর মান কত? 200। এই যে t এর মান 0, t এর মান 0 প্লাস c, তাহলে অতএব c ইকুয়াল টু কত? 200। তাহলে এখানে দেখো এই যে কনস্ট্যান্ট c এর মান 0 না, এই c এর মান কত? 200। এবার এই c এর মানটা নিয়ে তুমি যদি এখানে বসাও তাহলে বেগের তুমি পারফেক্ট ইকুয়েশনটা পাবা। তাহলে বেগ v ইকুয়াল টু হবে t³ মাইনাস t² প্লাস c, c এর মান কত? 200। এবার তোমার কত সেকেন্ডে বেগ লাগবে? 10 সেকেন্ডে, তাহলে t এর মানটা 10 বসাই দাও। আমি যদি বলি 5 সেকেন্ডে বেগ, তাহলে t এর মান 5 বসাই দিব। এখন যার যে সময় বেগ লাগবে সে সময়ের মানটা এখানে বসাই দিবে। তাহলে এখানে বসালাম 10 কিউব মাইনাস 10 বর্গ প্লাস হচ্ছে 200। হিসাব নিকাশ করে দেখো, মেবি এখানে 1100 মিটার পার সেকেন্ড আসবে। এটা হচ্ছে এই ক্ষেত্রে বেগ। দেখো বলতেছে একটি প্রাসের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় t এবং সর্বোচ্চ উচ্চতা h হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? কোন সম্পর্কটি সঠিক? চারটা অপশন ছিল এরকম, মনে করো t ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই g, তারপরে t ইকুয়াল টু 2g ডিভাইডেড বাই h, এরকম আরও মনে করো যে দুইটা অপশন ছিল। তাহলে কার কার সম্পর্ক? t এবং সর্বোচ্চ উচ্চতা h এর সম্পর্ক। t এর পরিচয়টা কি বলা আছে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, দেখো তো আমি একটু চিত্র এঁকে বুঝাই ব্যাপারটা। এটা সর্বোচ্চ উচ্চতা h, আর এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, উড্ডয়নকাল না কিন্তু, উঠতে সময়, এই সময়টা হচ্ছে t। এদের মধ্যে সম্পর্ক চাইছে। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র মনে আছে তোমার? সর্বোচ্চ উচ্চতার সূত্র h ইকুয়াল টু u² ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে কি, তুমি যদি প্রাসের সূত্র নাও জানো, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, উড্ডয়নকালে, এই সূত্রগুলো যদি তুমি নাও জানো, তুমি ওই 9-10-এ শেখা সূত্র, মানে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো তুমি জানো, এগুলোর মাধ্যমে এই সূত্রগুলো বের করে নিতে পারবা। দেখো তো শিখাইছিলাম কিনা, এভাবে বলছিলাম কিনা যে এইটা হচ্ছে আদি বেগ u, এই কোণটা হচ্ছে θ0, তাহলে এই দিক বরাবর বেগ হচ্ছে u cos θ0, আর উলম্ব বরাবর যে বেগটা সেটা হচ্ছে u sin θ0। তাহলে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উলম্ব বরাবর বেগটা শুধুমাত্র u থাকতো, কিন্তু প্রাসের ক্ষেত্রে এই বেগটা হচ্ছে u sin θ0। তাহলে যেখানে আগে u ছিল সেখানে এবার u এর সাথে sin θ0টাকে আঠা দিয়ে লাগায় রাখবা, আঠা দিয়ে লাগানো থাকবে। আঠা দিয়ে লাগানোর কথা হচ্ছে মানে u এর যা হবে sin θ0ও তাই হবে, ঠিক আছে, আঠা দিয়ে লাগানো। তাহলে এখানে কি ছিল? u² না, তাহলে u এর জায়গায় u sin θ, তাহলে এখানে sin a² θ0 হবে। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা।
এবার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, দেখো তো এই সময়টা ইউ ডিভাইডেড বাই জি ছিল না 9-10 শিখে আসা সূত্রটা, তাহলে ইউ এর সাথে কি বসবে সাইন থিটা নট, এই যে আঠা দিয়ে লাগানো আছে। এবার এদের মধ্যে সম্পর্ক, তো এদের মধ্যে সম্পর্ক দেখো এইচ ভাগ টি দিলাম, এই যে এইচ ভাগ টি দিয়ে দিলাম, তাহলে এইচ ভাগ টি দিলে দেখো খেয়াল করো একটু তাকাও, এইচ ভাগ টি যদি আমি দিই তাহলে এখানে আছে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2g ভাগ হচ্ছে টি, তো টি আছে জি ইউ সাইন থেটা। তাহলে দেখো সাইন স্কোয়ার থেটা আর সাইন থেটা কাটাকাটি ঠিক হবে, কিন্তু আর একটা সাইন থেটা থেকে যাবে না। তো আমাদের এখানে যা দেখাইতে বলছে এখানে কিন্তু সাইন থেটা ছিল না, যা দেখাইতে বলছে এখানে কিন্তু সাইন থেটা ছিল না, তাহলে আমাদের কি করতে হবে সাইন থেটাটাকে সরাইতে হবে, সাইন থেটা রাখা যাবে না। কিভাবে সাইন থেটাকে সরাইতে পারি বলো তো? আমি একটা কাজ করি, টিটাকে বর্গ করে দিই, মানে আমি এইচ ডিভাইডেড বাই টি না এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার করি, তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ডিভাইডেড বাই 2g গুণ এটার বর্গ, কিন্তু তাহলে বর্গ হলে উপরে কত জি স্কোয়ার, নিচে কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট। এবার দেখো এইটা পুরোটাই কাটাকাটি, তাহলে এখানে জি আর ওখানে জি স্কোয়ার, তাহলে এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার এটা ইকুয়াল টু এখানে জি আর নিচে হচ্ছে 2, তাহলে টি স্কোয়ার এইটা ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই জি, তাহলে এই যে 2h ডিভাইডেড বাই জি এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ও আচ্ছা, এখানে আমি স্কোয়ারটা দিতে ভুলে গেছি, ঠিক আছে এখানে একটা স্কোয়ার হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? আরও এখানে আরও দুইটা অপশন ছিল, তার মধ্যে সঠিক কোনটা এটা, এই যে বের করে ফেললাম। দেখো আর একটা ম্যাথ একটু করি তারপরে তোলো। এটা আমাদের বলতেছে যে একটি গাড়ি স্থির অবস্থা হতে, একটি গাড়ি স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলে কোনো বিন্দুতে পৌঁছালো, কোনো বিন্দুতে পৌঁছালো, এরপর সমমন্দনে চলে, এরপর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সমমন্দনের মানটা বলে দেওয়া আছে যে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলে আদি বিন্দুতে এসে থেমে গেল, আদি বিন্দুতে এসে থেমে গেল। প্রশ্ন হচ্ছে মোট সময় 5 সেকেন্ড হলে, মোট সময় 5 সেকেন্ড হলে এক্ষেত্রে সর্বোচ্চ বেগটা কত, যাত্রাপথে তার সর্বোচ্চ বেগটা কত? গাড়ি কিন্তু দুইবার চলছে, প্রথমবার চলছে সমতরণে, পরের বার চলছে সমমন্দনে। আচ্ছা তরণে চললে কি হয়, বেগ বাড়ে, আর মন্দনে চললে বেগটা কমে। যাত্রাপথের টোটাল সময়টা আমাদের বলে দেওয়া আছে 5 সেকেন্ড, তো বলতেছে যাত্রাপথের সর্বোচ্চ বেগটা কত, এটা আমাদের বের করতে হবে। আমরা একটু চিত্র এঁকে ব্যাপারটা বোঝার ট্রাই করি, তো একটু বোর্ডে তাকাও তারপরে তোমরা তোলো। আমরা বেগ বনাম সময়ের একটা গ্রাফ আঁকবো, এই যে বেগ বনাম সময়ের গ্রাফ। তো গাড়িটা কিভাবে চলছে, প্রথমে স্থির অবস্থা থেকে সমতরণে, তাহলে টি ইকুয়াল টু 0 এখানে না, এইখান থেকে যাত্রা শুরু সমতরণে, এভাবে গেছে না। দেখো তো সমতরণের ক্ষেত্রে বেগ বনাম সময়ের ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে কিনা। এই যে সমতরণে চলে মনে করো এই পয়েন্টে পৌঁছাইলো, এরপরে কি হয়েছে সমমন্দনে চলছে, মন্দনে চললে বেগ কমবে, তাহলে বেগ কমতে 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 সে আদি অবস্থায় ফিরে গেছে এবং ওখানে গিয়ে থেমে গেছে। তো থেমে গেলে বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এই যে বেগ আস্তে 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 কমতেছে, কমতে কমতে এই পয়েন্টে এসে বেগ হয়ে গেছে 0। তাহলে যাত্রাপথের মোট সময়, এটা হচ্ছে সময়, আমরা এক্স অক্ষে কি নিছি টাইম টি, তাহলে এই মোট সময় এটা বলা আছে কত 5 সেকেন্ড। তুমি এবার এইখানে চিত্র দেখে এই গ্রাফটা দেখে বলো তো সর্বোচ্চ বেগটা কোথায়, কোন পয়েন্টে? এই যে এখানে না সর্বোচ্চ বেগ, এটাই তো সর্বোচ্চ বেগ। তুমি দেখো আমি যদি এই সময় বেগের কথা বলি তাহলে এই সময় বেগ হচ্ছে এইটা, এই সময় যদি বেগের কথা বলি এই সময় বেগ হচ্ছে এইটা, তাহলে এইটা আর এইটা এগুলা কি সমবেগ, মানে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ কোনটা, এইটা, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগের মানটা বের করতে বলছে, ধরলাম এই সর্বোচ্চ বেগটাকে ভি। এবার কিভাবে বের করবো, দেখো বোর্ডে দেখো, এটা সমতরণ না, কত সমতরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমমন্দন, কত সমমন্দন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা বেগ বনাম সময়ের গ্রাফে ত্বরণটা কি হিসেবে কাজ করে, ঢাল হিসেবে কাজ করে। তাহলে এই রেখাটার ঢাল বলে দেওয়া আছে 2, তো ঢাল মানে কি ট্যান থেটা, ট্যান থেটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এতটুকুকে এই যে এই সময়টুকুকে আমি ধরলাম টি, তাহলে বলো তো এই সময়টুকু কত 5 মাইনাস টি, তাহলে কেউ লিখবা না বলো। এই ক্ষেত্রে ঢাল 2, ঢাল মানে কি ট্যান থেটা, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ভি আর ভূমি কত টি, তাহলে ভি ইকুয়াল টু কত 2t।
এবার আসো, এই যে রেখাটা তার ঢাল কত? 3। দেখো সমমন্দনে চলছে বলে -3। এই দেখো এই যে কোণটা, এই কোণটা কেমন কোণ? স্থূলকোণ, তাহলে ট্যান স্থূলকোণ কি হবে? ঋণাত্মক হবে অটোমেটিক্যালি। তা আমি মনে করো যে এই যে এই কোণটা, এই কোণের ট্যান থিটা নিচ্ছি, মানে লম্ব বাই ভূমি আমার দরকার। তাহলে ঢাল কত? 3 = লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? v, আর ভূমি কত? 5 - t। তাহলে আমি কি এটা লিখতে পারি যে v = 3 × 5 = 15 মাইনাস হচ্ছে 3t, এই যে আমি লিখলাম। এখন দুইটা আননোন কোয়ান্টিটি, দুইটা ইকুয়েশন, মান বের হবে কি হবে না? হবে। এই যে একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন, দুইটা আননোন কোয়ান্টিটি, একটা হচ্ছে v আর একটা হচ্ছে t। তাহলে ইকুয়েশন দুইটা সলভ করলেই তো মান বের হয়ে যাবে। তো v = 2t আমি এখানে বসাই দিই, এই যে v এর জায়গায় এখানে বসাই দিই 2t = 15 - 3t, -3t এই পাশে চলে আসলো, তাহলে 5t। তাহলে 5t এটা = 15, ঠিক আছে? তাহলে অতএব t = কত? 3 সেকেন্ড। তা আমার কি t এর মান চাইছে? আমার টি এর মান চাইছে, কার মান চাইছে? বেগ ভি এর মান। এই যে সর্বোচ্চ বেগটা চাইছে, এটাই সর্বোচ্চ বেগ। তাহলে এই টি এর মানটা এখানে নিয়ে বসায় দাও। তাহলে 2 × 3 কত হচ্ছে? 6 মিটার/সেকেন্ড, এইটা হচ্ছে বেগ। তাহলে সর্বোচ্চ বেগটা কত? 6 মিটার/সেকেন্ড, বের করে ফেলছি। চলো, একটা কঠিন ম্যাথ, খুবই একটা কঠিন ম্যাথ, এইটা আমি পারতেছি না সলভ করতে। কি বলতেছে দেখি? বলতেছে একটি বস্তু 2 মিটার/সেকেন্ড² সমত্বরণে চলছে। আদি বেগ 10 মিটার/সেকেন্ড। টি সময়ে গাড়িটির বেগ কত? টি সময়ে গাড়িটির বেগ কত? তো অপশন দেওয়া আছে 10 + t মিটার/সেকেন্ড, তারপরে 5 2 + t মিটার/সেকেন্ড, সি হচ্ছে 2 × 5 + t মিটার/সেকেন্ড, আর ডি হচ্ছে 10 + t² মিটার/সেকেন্ড। এই যে 4টা অপশন দেওয়া আছে। কিভাবে চলছে গাড়ি? কিভাবে? সমত্বরণে। তো সমত্বরণে টি সময় পর বেগ, এই দেখো লিখবা না, সমত্বরণে টি সময় পর বেগ নির্ণয়ের সূত্র u + at। এবার তো লেখা যায় এটা নাকি? এবার তো লেখা যায়। ইউ হচ্ছে কি? আদিবেগ। আদিবেগের মান কত বলছে? 10 মিটার/সেকেন্ড। এ হচ্ছে সমত্বরণ, ত্বরণের মান কত বলছে? 2। তাহলে এই যে 2 × টাইম t। তো এখান থেকে 2 কি কমন যায়? 2 কমন যায়। তাহলে কমন গেলে এখানে কত থাকে? 5, আর এখানে কত থাকে? t, এত মিটার/সেকেন্ড। তো এটা কোথায় আছে? অপশনে সি। এই যে এটা হচ্ছে অ্যান্সার। কি কঠিন একটা ম্যাথ! উফ, একটা সৃজনশীল কোশ্চেন, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। দুইটা সৃজনশীল কোশ্চেন ছিল। একটা হচ্ছে একেবারে খাতা থেকে উঠাই দেওয়া, ক্লাসে করাইছি সেটা জাস্ট উঠাই দিছি, কোনো মান টানও চেঞ্জ করি নাই। আর একটা নতুন একটা ম্যাথ ছিল। তো নতুন যেটা ছিল সেটা আমি করাই দিচ্ছি, আর যেটা পুরনো ছিল খাতা থেকে তুলে দিছি, ওটা কি আমার করাই দেওয়ার দরকার আছে? দরকার নাই। তাহলে দেখো দুইটা ভবন পাশাপাশি, এই যে দুইটা ভবন, আমি বেশ চিত্রটাকে একটু বড় করে আঁকতেছি। এরকম দুইটা ভবন আছে পাশাপাশি। এই ভবনের উচ্চতা হচ্ছে 20 মিটার, আর এই ভবনটার উচ্চতা হচ্ছে 30 মিটার। বলতেছে একই সাথে এই ভবন থেকে একটা বস্তুকে ছোড়া হলো। তো ছোড়া হয়েছে আদি বেগ 10√2 মিটার/সেকেন্ড বেগ দিয়ে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 10√2 মিটার/সেকেন্ড বেগ দিয়ে ছোড়া হয়েছে। এই ভবন থেকেও আর একটা বস্তুকে ছোড়া হয়েছে। তো এটাকে ছোড়া হয়েছে অনুভূমিকভাবে 10 মিটার/সেকেন্ড বেগ দিয়ে। মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে একটা বিল্ডিং। তো তোমার বন্ধু মনে করো এই বিল্ডিং এর উপরে ছিল, আর তুমি হচ্ছে এই বিল্ডিং এর ছাদে ছিল। এখন তুমি একটা বল ছুড়ে দিছো, তোমার বন্ধু একটা বল ছুড়ছে। এখন দুইটা বল এসে এই যে শূন্যে, এই যে মাঝখানে দুই বিল্ডিং এর মাঝখানে শূন্যে, এখানে দুইটা বল এসে পরস্পরের সাথে মিলিত হইলো, মানে সংঘর্ষে লিপ্ত হইলো। একই সাথে ছুটছো, এটাকে ছোড়ার কিছুক্ষণ বাদে এইটাকে, বা এটাকে ছোড়ার কিছুক্ষণ বাদে এইটাকে ছুটছো, ব্যাপারটা এরকম না। তাহলে বল দুইটি বা বস্তু দুইটি বলা আছে, এটা যে বস্তু দুইটি শূন্যে মিলিত হয় বা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এটা আমাদের বলা আছে। একই সাথে ছুটছো কিন্তু। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা কত সময় পর মিলিত হবে? কত সময় পর মিলিত হবে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ভবনদ্বয়ের মধ্যকার দূরত্ব।
ভবনদ্বয়ের মধ্যকার অনুভূমিক দূরত্ব নির্ণয় করা যাবে কিনা। অনুভূমিক দূরত্ব নির্ণয় করা যাবে কি না। দেখো আমি ম্যাথটা করব, তারপরে তোমরা তুলবা। এখন একেবারে কলম রেখে দাও। দুইটা বস্তুকে ছড়া হয়েছে, তারা শূন্যে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হইলো বা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হইলো। ধরো যে এই বস্তুটাকে ছড়া হয়েছে সেটা এখানে পৌঁছাইলো, আর এখান থেকে যে বস্তুটাকে ছড়া হয়েছে সেটা এসে এখানে পৌঁছাইলো। এই যে দুইটা বস্তু পরস্পরের সাথে মিললো এখানে। এখন এই বস্তুটা, এই যে যেটাকে 45 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছড়া হয়েছে, সেই বস্তুটা যখন এখানে পৌঁছালো তার কিন্তু উলম্ব অতিক্রান্ত দূরত্ব এতটুকু। এইটাকে আমরা ধরলাম এটা হচ্ছে ওয়াই। বলো তো ভবন দুইটার মধ্যকার উলম্ব দূরত্ব কত? এটার কত উচ্চতা? 30 মিটার। এটার কত? 20 মিটার। তাহলে ভবন দুইটার মধ্যকার উলম্ব দূরত্ব কত? এইটুকু কত? এটা হচ্ছে 10 মিটার। তাহলে এই বস্তুটা যেটাকে আমি এই বিল্ডিং থেকে ছুটছি, এটা যদি উলম্বভাবে ওয়াই দূরত্ব অতিক্রম করে, তাহলে বলো তো এই বস্তুটা উলম্বভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এই যে এই দূরত্ব কতটুকু? এটা 10, এটা ওয়াই হলে এইটা হবে 10 মাইনাস ওয়াই। বুঝছো এটা? এবার এই বস্তুটার ক্ষেত্রে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x1, এই যে এতটুকু, ঠিক আছে? আর এই বস্তুটার ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব হচ্ছে এতটুকু, দ্যাট ইজ x2। তাহলে আমরা বলতে পারি না এটাই হচ্ছে সেই x2? এই যে এটা হচ্ছে x2। আমাদের ভবন দুইটার মধ্যকার দূরত্ব বের করতে বলছিল। তা আমি যদি x1 এর মান বের করতে পারি, আমি যদি x2 এর মান বের করতে পারি, এবং তারপরে যদি এই দুইটা যোগ করে দিতে পারি, তাহলে এটাই তো হবে, অর্থাৎ x1 প্লাস x2, এটাই হবে ভবন দুইটার মধ্যকার অনুভূমিক দূরত্ব। তাহলে ভবন দুইটার মধ্যকার অনুভূমিক দূরত্ব বের করতে গেলে বস্তু দুইটার অতিক্রান্ত অনুভূমিক দূরত্বের মান আমার বের করা লাগবে। আর একটা জিনিস আমার বের করতে হবে, সেটা হচ্ছে কত সময় পর সংঘর্ষ হবে, সময়ের মানটা বের করতে হবে। তো আমরা প্রাসের ক্ষেত্রে উলম্ব দূরত্ব আর অনুভূমিক দূরত্ব নির্ণয়ের সূত্র শিখছিলাম না? মানে উলম্বভাবে প্রাসটা কতটুকু তার সরণ হচ্ছে বা দূরত্ব অতিক্রম করতেছে, আর অনুভূমিকভাবে কোনো একটা প্রাসের কতটুকু সরণ হচ্ছে বা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এর একটা সূত্র শিখছিলাম না? তো সূত্র যদি তুমি ভুলে যাও, হয়তো ভুলে গেছো, হ্যাঁ বোঝাই যাচ্ছে চোখ মুখ দেখে। তো এস ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মেইন সূত্র হচ্ছে এটা, সূত্র ভুলে যাও, সমস্যা নেই, সূত্র ভুলে যাও। তাহলে উলম্ব দূরত্বের ক্ষেত্রে এটাকে আমরা বলবো ওয়াই, এটা হবে ওয়াই। অনুভূমিক দূরত্বের ক্ষেত্রে এটা হবে এক্স। আর এখানে অনুভূমিক দূরত্ব যদি হয় তাহলে আমি লিখবো ইউ এক্স, আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। আর উলম্ব হলে লিখবো ইউ ওয়াই, এখানে লিখবো এ এক্স এ ওয়াই। সূত্র তো এইটা। তা আমি এখানে এই যে দুইটা বস্তুর ক্ষেত্রে চারটা সরণের ইকুয়েশন লিখি একটু। তো প্রথমে আসো এই বস্তুটার ক্ষেত্রে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই এর মানটা লিখবো। তাহলে ওয়াই ইকুয়াল টু, এই যে ওয়াই, এটা ইকুয়াল টু, দেখো তো সূত্রটা এটা না, ইউ সাইন থেটা নট টি, তারপরে হাফ জি টি স্কোয়ার। তো ত্বরণ তো নিচের দিকে কাজ করে, এই কারণে ত্বরণের আগে সবসময় মাইনাস। দেখো সূত্র লেখা ঠিক আছে কিনা? এখানে এই যে প্লাসটাকে আমি ছুটছি, এটা হচ্ছে আদিবেগ ইউ। তাহলে এই দিক বরাবর এর অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে ইউ কস থেটা। আমি একবার যদি মান দিয়ে লিখি তাহলে হবে 10√2 কস 45 ডিগ্রি। আর এই দিক হচ্ছে উলম্ব, উলম্ব বরাবর হবে ইউ সাইন থেটা। তা একবার যদি মান দিয়ে লিখি তাহলে 10√2 সাইন 45 ডিগ্রি। বুঝছো? আর এটা তো অনুভূমিকভাবে ছড়া হয়েছে, মানে কত কোণে ছড়া হয়েছে? 0 ডিগ্রি কোণে। তাহলে এর তো অনুভূমিক বরাবরই বেগ, উলম্ব বরাবর এর কোনো বেগ আছে? নাই, শূন্য। ক্লিয়ার? তাহলে আমি এই বস্তুটার ক্ষেত্রে সূত্র লিখতেছি না? তাহলে এই বস্তুটার ক্ষেত্রে এই যে সূত্রটা আমি লিখছি, এবার মানটা বসাই। তাহলে এখানে ওই যে ওয়াই, এইটা ইকুয়াল টু ইউ, ইউ এর মান 10√2 সাইন 45 ডিগ্রি ইন্টু টাইম টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার আসো এই বস্তুটার ক্ষেত্রে, এই বস্তুটা এইখান থেকে যখন এখানে পৌঁছাচ্ছে তার উলম্ব অতিক্রান্ত দূরত্ব কত? 10 মাইনাস ওয়াই। তাহলে 10 মাইনাস ওয়াই এইটা ইকুয়াল টু, আমি লিখবো ইউ সাইন 0, তাই না? ইউ সাইন 0 কত হয়ে যাবে? এটা 0। সাইন 0 এর মান কত? 0 মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইবার দেখো তো এই বস্তুটার ক্ষেত্রে, এই বস্তুটা যখন এখান থেকে এখানে পৌঁছাবে তখন উলম্ব অতিক্রান্ত দূরত্বটা নিচের দিকে না? এই দূরত্বটা নিচের দিকে না, নিক্ষেপ বিন্দুর নিচে। তাহলে এই দূরত্বের আগে আমাদের কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। তাহলে এবার মাইনাস এপাশ থেকে দুই পাশ থেকে বাদ দিয়ে দাও। তাহলে 10 মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কি হবে? হাফ জি টি স্কোয়ার। এবার দেখো এটা কি? হাফ জি টি স্কোয়ার। এটা কি? এটার মান কত লেখা আছে? 10 মাইনাস ওয়াই। এটা ধরে এনে এখানে বসাই দাও, দেখো তো কি কোনো লাভ হয় কিনা। ওয়াই ইকুয়াল টু 10√2 সাইন 45 ডিগ্রি মানে 1/√2 টাইম টি মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে 10 মাইনাস ওয়াই। তো এখানে একটা মাইনাস আছে না? ঠিক আছে, তো আমি একবারে যদি লিখি তাহলে এখানে কি হবে? প্লাস। তাহলে ওয়াই ওয়াই দুই পাশ থেকে কাটাকাটি, আমাদের টাইম টি এর মান বের করতে হবে না? তাহলে এখানে √2 কাটাকাটি
এখানে থাকলো 10t মাইনাস 10, তাহলে 10t ইকুয়াল টু 10 হলে t ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 10 কত হচ্ছে 1 সেকেন্ড। এটাই তো আমাদের বের করতে বলছিল, তাহলে এই হচ্ছে একটা উত্তর। ক্লিয়ার? এবার আসো আমরা অনুভূমিক দুইটা দূরত্ব বের করব, অর্থাৎ ভবনদ্বয়ের মধ্যকার দূরত্ব বের করব। এটা হচ্ছে x, তাহলে ভবনদ্বয়ের মধ্যকার দূরত্ব x ইকুয়াল টু x1 প্লাস x2 না? এবার একটু জিজ্ঞেস করি, বলো x1 এর সূত্র কি লিখবো? x ইকুয়াল টু কি? এই সূত্রটা uxt প্লাস হাফ axt স্কয়ার। তো x অক্ষ বরাবর ত্বরণ তো শূন্য, তাহলে এখানে বসবে ux, তাহলে x অক্ষ বরাবর বেগের যে উপাংশটা সেটা হচ্ছে u cos থিটা, তাহলে সূত্রটা কি হবে u cos থিটা t, ঠিক আছে? প্লাস এর ক্ষেত্রে x2, তাহলে x2 এর ক্ষেত্রে ওটা তো অনুভূমিক ভাবে মানে cos 0, তাহলে cos 0 হলে ut, cos 0 মান 1, তাহলে কি থাকবে ut। এবার আসো এবার মানগুলো বসাই। এই ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 10√2, অনুভূমিক উপাংশ বসাইতে হবে, তাহলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি ইনটু টাইম t, টাইম t এর মান কত বের করছো 1 সেকেন্ড বসাইলাম। এবার আসো এই বস্তুর ক্ষেত্রে নিক্ষেপ বেগ কত 10, তাহলে 10 ইনটু t, t এর মান কত 1, cos 45 আর √2 কাটাকাটি, cos 45 মানে 1 ডিভাইডেড বাই √2, তাহলে একবারে কেটে দিলাম। তাহলে এখানে থাকলো 10 মিটার, এখানে থাকলো 10 মিটার, 10 10 যোগ করলে 20 মিটার। এইটা হচ্ছে ভবনদ্বয়ের মধ্যকার দূরত্ব। আমাদের প্রশ্ন ছিল ভবনদ্বয়ের মধ্যকার দূরত্ব বের করা যাবে কিনা, উত্তর হচ্ছে যাবে, এবং সেই মানটা হচ্ছে 20 মিটার। এইটা হচ্ছে ম্যাথের প্রসেস। এবার এই ম্যাথটা অন্য আর একটা নিয়মে করা যায়, আগে তোমরা এটা তোলো, তারপর আমি সেই নিয়মটা দেখাচ্ছি। এবার দেখো এই যে ম্যাথটা আমরা করলাম এটা অন্য আর একটা নিয়মেও করতে পারি, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট খাটায়। এখন তোমরা আপেক্ষিক বেগ শুনলেই ভাবো হচ্ছে বৃষ্টি ছাতার ম্যাথ, আর নয়তো গাড়ির কাজ ভেজার ম্যাথ, এটাই ভাবো। এখন কথা হচ্ছে এর বাইরে কি আপেক্ষিক বেগের ম্যাথ হইতে পারে না? পারে। এই ম্যাথটাও আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট খাটায় করতে পারি। তো দেখো কিভাবে করব, সূত্র একটাই, সূত্র হচ্ছে দেখো s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, সূত্র হচ্ছে এইটা। তাহলে এই s নিব হচ্ছে আপেক্ষিক, u নিব হচ্ছে আপেক্ষিক, এখানে ত্বরণ নিব হচ্ছে আপেক্ষিক, সব আপেক্ষিক বসাবো। s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এই সূত্রটাই আমরা খাটাবো, কিন্তু আপেক্ষিক বেগ কনসেপ্ট খাটায়। এবার দেখো আপেক্ষিক বেগের একটা ব্যাপার বুঝাই। মনে করো এই লোকটা এইদিকে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এই আর একটা লোক সে এইদিকে দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন একে যদি আমি জিজ্ঞেস করি এই বলো তো ওর বেগটা কত, তোমার সাপেক্ষে ওর বেগটা কত, কি বলবে ও 15 মিটার পার সেকেন্ড। এই যে মুখোমুখি আসলে বেগ বেশি মনে হয়, এও দৌড়াচ্ছে ওর দিকে, এও দৌড়াচ্ছে ওর দিকে, মানে দুইজন মুখোমুখি আছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বেশি মনে হবে না? আমরা অনেক সময় যখন রাস্তায় গাড়ি চালায় যাই, তখন আমরা গাড়ি চালায় যাচ্ছি, উল্টা দিক দিয়ে যে গাড়িগুলো আসতেছে মনে হয় না যে অনেক বেশি বেগ নিয়ে আসতেছে, সাই সাই করে অতিক্রম করে, আর পিছন দিক দিয়ে যেগুলো আসে সেগুলো মনে হয় যে ধীরে 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 আসতেছে। তাহলে মুখোমুখি মানে বিপরীত দিকে, অনেকে ভাবে কি মুখোমুখি মানে একই, না মুখোমুখি মানে একই না। দেখো এ যাচ্ছে এইদিকে, এ তার উল্টা দিকে, দেখো দুইটার দিক কি একই দিক? মুখোমুখি মানে বিপরীত দিকে। তাহলে এই যে বিপরীত দিকে যখন আসতেছে তখন একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগটা বেশি, বেগ বেশি মনে হচ্ছে, এবং তুমি সেই বেগের মানটা বের করতেছো কি করে? যোগ করে। এই যে 10 যোগ 5, তাহলে এর সাপেক্ষে একে মনে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, বা এর সাপেক্ষে একে মনে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলা? তাহলে যখন মুখোমুখি বা বিপরীত দিকে আমরা কি করি? যোগ করি, যোগ করি, ঠিক আছে? এবার মনে করো এও যাচ্ছে এইদিকে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, আর এর পিছনে আরেকজন, ঠিক আছে, সেও দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এবার আমি একে ডেকে জিজ্ঞেস করলাম এই তোমার সাপেক্ষে সামনের জনের বেগ কত, কি বলবে? 5 মিটার পার সেকেন্ড, মানে এর সাপেক্ষেও 5 মিটার পার সেকেন্ড করে সামনের দিকে আগাচ্ছে। এবার বেগটা কম মনে হচ্ছে, এই যে কম বেগটা তুমি কিভাবে বের করতেছো? বিয়োগ করে। এখানে কিভাবে বের করতেছো? বিয়োগ করে। তাহলে দেখো তো দুইজন একই দিকে না, তাহলে একই দিকে যখন আসে, একই দিকে যখন আসে তখন কি করতেছো? বিয়োগ। আর যখন মুখোমুখি বা বিপরীত দিকে, বিপরীত দিকে তখন কি করতেছো? যোগ। তাহলে মুখোমুখি বা বিপরীত দিকে হলে যোগ, মাথায় ঢুকাও, কথাটা মাথায় ঢুকাও, মুখোমুখি বা বিপরীত দিকে হলে যোগ, আর একই দিকে হলে বিয়োগ। এই কনসেপ্টটা আমরা খাটাবো এখানে। এই দুইটা বস্তু, এই যে এই বস্তুটা আর এই বস্তুটা, তা আসো আমরা উলম্ব খাটাই, উলম্ব ভাবে লিখি, উলম্ব সূত্র ইউজ করবো সবকিছু। তাহলে এর সাপেক্ষে এর উলম্ব দূরত্ব কত? আমি যদি একে জিজ্ঞেস করি এই যে তোমার সাপেক্ষে কত দূরত্বে আছে, কত উচ্চতায় আছে, কি বলবে? 10। তাহলে এর সাপেক্ষে এর উচ্চতা কত? 10। এই যে এস নিলাম, ইকুয়াল টু ইউটি। ইউ হচ্ছে আদিবেগ। কেমন আদিবেগ বসাইতে হবে? কোন আদিবেগটা? উলম্ব না অনুভূমিকটা? আমি এখানে কি লিখছি? উলম্বটা। আমি উলম্ব নিয়ে কাজ করব। তাহলে এর উলম্ব বেগ উপরের দিকে কত ছিল?
10√2 sin 45 ডিগ্রি। আচ্ছা এর উলম্ব বেগ কত? শূন্য, তো কোনো উলম্ব বেগ নাই। তাহলে এবার মুখোমুখি হোক বা বিপরীত দিক হোক, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে শূন্য, তাহলে যোগ করো আর বিয়োগ করো একই জিনিস। ক্লিয়ার? তাহলে এখানে উলম্ব বেগের আপেক্ষিক উলম্ব বেগটা কত পাচ্ছি, এর সাপেক্ষে এর আপেক্ষিক উলম্ব বেগটা কত পাচ্ছি, 10√2 sin 45 ডিগ্রি +0 আর -0। তাহলে এখানে বসাই, এই যে 10√2 sin 45 ডিগ্রি, এই যে বসালাম, মনে করো এই যে +0 ইন্টু টাইম টি প্লাস হাফ এ, এও আপেক্ষিক বসাইতে হবে, ত্বরণটাও আপেক্ষিক বসাইতে হবে। তাহলে এখন দুইটার ক্ষেত্রে আপেক্ষিক ত্বরণ বসাবো, উলম্ব ত্বরণ। কি ত্বরণ? উলম্ব ত্বরণ। এই বস্তুটাকে শূন্য ছুড়ে দিলাম, এই বস্তুটাকে শূন্য ছুড়ে দিলাম। তাহলে এর উপর ক্রিয়ারত ত্বরণ কত, নিচের দিকে কত ত্বরণ কাজ করতেছে, জি। এর দিকে উলম্ব ত্বরণ কত, এর জন্য উলম্ব ত্বরণ কত, জি। আর এর জন্য উলম্ব ত্বরণ কত, জি, তাই কিনা? তাহলে এর জন্য উলম্ব ত্বরণ নিচের দিকে জি এর মান, এর দিকে উলম্ব ত্বরণ নিচের দিকে, মানটা হচ্ছে জি এর। তাহলে দুইটাই তো একই দিকে না, এই যে এও যেদিকে এও সেদিকে, কি করতে হবে একই দিকে থাকলে আপেক্ষিক বের করার জন্য। তাহলে আমি যদি এর সাপেক্ষে এর আপেক্ষিক ত্বরণ বের করি তাহলে বিয়োগ করব, তাহলে জি মাইনাস জি কত, শূন্য। তাহলে এই পার্টটা কত হয়ে যাবে, শূন্য। এই যে এই পার্টটা লিখে দিলাম শূন্য। এবার আসো এখান থেকে দেখো তো টাইম টি এর মান বের করা যায় কিনা। এই যে sin 45 ডিগ্রি √2 কাটাকাটি, তাহলে t = 10/10 কত, 1 সেকেন্ড। বের করা গেছে? আমার দেখো এত সূত্র টুত্র লাগে নাই, সহজে বের করে ফেলছি। এবার সেম কাজটা করব হচ্ছে অনুভূমিক, সেম কাজটা করব অনুভূমিক ভাবে। তাহলে অনুভূমিক ভাবে s আপেক্ষিক ইকুয়াল টু u আপেক্ষিক ইন্টু টাইম t প্লাস হাফ a আপেক্ষিক ইন্টু টাইম t স্কোয়ার। এবার আসো বলবা এর সাপেক্ষে এর অনুভূমিক দূরত্বটা কত, এর সাপেক্ষে এ অনুভূমিক কতটুকু দূরে আছে। এই যে x1 প্লাস x2 দ্যাট ইজ x, তাহলে এখানে লিখলাম x ইকুয়াল টু ইউ আপেক্ষিক, কোন আপেক্ষিক বেগটা নিব এবার, কোন উপাংশটা নিব, অনুভূমিক। আচ্ছা এর অনুভূমিক দিকটা হচ্ছে এইটা, এই যে বেগের মানটা হচ্ছে 10√2 sin 45, সরি cos 45, আর এর বেগটা অনুভূমিক হচ্ছে এইদিকে কত, সেটা মান কত 10, এ এইদিকে এ এইদিকে। তাহলে মুখোমুখি কিনা, পরস্পরের কি দিক, কি দিক, বিপরীত দিক। তাহলে বিপরীত দিক হলে কি লিখতে হবে, যোগ। বুঝতে পারছো? এটা এইদিকে এটা এইদিকে, তাহলে মুখোমুখি বিপরীত, তার মানে যোগ। তাহলে যোগ করলে কত হচ্ছে 10√2 cos 45 যোগ হচ্ছে 10 ইন্টু টাইম টি প্লাস x অক্ষ বরাবর ত্বরণ, আপেক্ষিক ত্বরণ। এর ত্বরণ কত, x অক্ষ বরাবর ত্বরণ কত, প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর ত্বরণ কত, শূন্য। এর ত্বরণ কত, x অক্ষ বরাবর শূন্য, দুইটা শূন্য, দুইটা শূন্য, যোগ করো বিয়োগ করো কত পাবা, শূন্যই পাবা। তাহলে এইখানে ত্বরণটা কত, শূন্য। ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার এখান থেকে x এর মানটা চাইছিল না, তাহলে উপর থেকে t এর মানটা তুমি কত পাচ্ছ, 1। তাহলে এই যে √2 এবং cos 45 কাটাকাটি, তাহলে 10 + 10 ইন্টু টাইম t হচ্ছে 1, তাহলে 10 + 10 20 ইন্টু টাইম 1, তার মানে 20 মিটার। এইটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, আমার কাছে এই নিয়মটাই ভালো লাগে। এখন এর জন্য কনসেপ্ট একটু হাই হওয়া লাগবে, ঠিক আছে, আর একটু মানে হায়ার লেভেলের জিনিসপাতি জানা লাগবে। তো আপেক্ষিক বেগের মানে কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথ করতে পারি তখনই যখন এরকম মনে করো দুইটা বস্তু থাকে। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই প্রাসের যত ম্যাথ আছে আপেক্ষিক বেগ দিয়ে করাই দেন, আমি পারবো? ঠিক আছে, প্রাসের যত ম্যাথ আছে আপেক্ষিক বেগ দিয়ে আমি করাইতে পারবো, কেন পারবো না? কারণ কিছু কিছু ম্যাথ তো একটা বস্তুর জন্য আছে, একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, সেই ক্ষেত্রে ম্যাথ দেওয়া আছে। তাহলে অবশ্যই দুইটা বস্তু এরকম লাগবে, তাহলে হয়তো আপেক্ষিক বেগের কনসেপ্ট খাটানো যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ, সৃজনশীল প্রশ্ন আকারে এই ম্যাথটাই দেওয়া ছিল, তো এটা খুব ভালো করে তুলবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ওকে।